এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা এবং আমি হুবহু আমার ভাষায় তুলে ধরলাম। ব্যাপারটা যতটা ভৌতিক তার চেয়ে বেশি রহস্যময়। আমি নদী। গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। ছোটবেলা থেকেই ঢাকায় থাকি। গ্রামে খুব একটা যাওয়া হয় না। বাবা অনেক জোর করে ৩ বছর আগে একবার ধরে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে। ঢাকা থেকে লাকসাম কিন্তু বেশি দূরে না, অথচ পড়ালেখা আর ক্লাসের ঝামেলার কারণে এই অল্প দূরত্বই অনেক বেশি হয়ে দাঁড়ায় মাঝে মাঝে। যাই হোক, সেবার গ্রীষ্মের ছুটিতে বাবা, মা, আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা গাড়ি চালাচ্ছিলেন। কুমিল্লায় আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে। রাস্তায় গাড়ি থামিয়ে আমি আর আম্মু পাশের দোকান থেকে চা বিস্কিট কিনে খেতে লাগলাম আর বাবা গেল নামাজ পড়তে। আমরা গাড়িতে বসে চা খাচ্ছি, এমন সময় এক বুড়ো মতন লোক হঠাৎ কোত্থেকে যেন উদয় হল। গাড়ির পিছনের সিটে ছিলাম আমরা। সামনের সিটে জয় ঘুমুচ্ছে। লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চাহনি দেখে কেমন যেন করে উঠল বুকের ভেতর। শীতল চাহনি, অনেকটা মাছের মতো। আম্মু কিছু বলতে চাচ্ছিল কিন্তু তার আগেই লোকটি বলে উঠল, অনেকদিন পরে গ্রামে আসলি তোরা। অনেকদিন পরে আসলি। সাবধানে থাকবি। সন্ধ্যার পর রাস্তা ভালো না। অনেক খারাপ জিনিস ঘুরে। অনেক সাবধান। অনেক সাবধান। আমি আর আম্মু দুজনেই চা খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে রইলাম লোকটার দিকে। আম্মুর আগে আমিই স্বাভাবিক হলাম। ঢাকা থাকার সুবাদে এইসব বাটপার লোক অনেক দেখেছি। কড়া গলায় বললাম, মাফ করেন। লোকটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি তোদের কাছে কিছু চাইতে আসিনি রে, তোদের সাবধান করতে এসেছি। তবে যাবার পথে পারলে পীরের মাজারে কিছু সিন্নি দিয়ে যাস। তোদের ভালো হবে। এই বলে লোকটা যেমন হঠাৎ এসেছিল তেমনি দ্রুত চলে গেল। আম্মু খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন, কি বল রে লোকটা? কথাবার্তা কেমন কেমন যেন। আমি হেসে ব্যাপারটা নরমাল করার চেষ্টা করলাম। আম্মুকে বললাম, বাবাকে কিছু বলো না। অনেকদিন পর এসেছি আমরা, বাবা এসব শুনলে চিন্তায় পড়ে যাবে। যাই হোক, বাবাকে কিছু জানানো হলো না। আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে। বাসা থেকে প্রায় ২০ মিনিটের দূরত্বে আবারও থামতে হল। মাগরিবের নামাজের সময় প্রায় শেষের দিকে। বাবা মসজিদে চলে গেলেন। আমি আর আম্মু গাড়িতে বসে রইলাম। দুপাশেই সুন্দর ঢেউ খেলানো ধানের সারি দেখা যাচ্ছে। মাঝে মাঝে দমকা বাতাস উঠছে ক্ষেতের উপর। সুন্দর পরিবেশ। দেখলেই শান্তি লাগে। একমনে তাকিয়ে আছি, এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম। সন্ধ্যা হয়ে এসেছে, আলো প্রায় নিভু নিভু। চোখে ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না। এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম। এবার স্পষ্ট দেখতে পেলাম সেটা। ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় চোপড় পরান কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রেখেছিল কেউ। আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, মনে হলো যেন জায়গা পরিবর্তন করল। হতভম্ব হয়ে গেলাম আমি। মুখ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো। আম্মু লক্ষ্য করল ব্যাপারটা। আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে কি হয়েছে? আমি বললাম, ওইখানে একটা কাকতাড়ুয়া দেখতে পাচ্ছ? আম্মু চশমা চোখে লাগিয়ে বলল, হম দেখতে পাচ্ছি। তো কি হয়েছে? আমি খানিকটা দ্বিধামাখা কণ্ঠে বললাম, সেই কাকতাড়ুয়াটা খানিক আগে নড়েছে, হেঁটে অন্য জায়গায় গিয়েছে। আম্মু খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোকে এতবার নিষেধ করেছি আমার সাথে ফাজলামো করবি না, তারপরও ঠিক হলি না। আমি কিছুতেই আম্মুকে বুঝাতে পারলাম না ঘটনাটা। বাবা আসার পর আমরা পুনরায় বাড়ির পথে রওনা হলাম। বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুরের মতো পড়ে। বাবার কাছে শুনেছিলাম পুকুরটা নাকি আমার বড় দাদা অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন। বিশাল গভীর পুকুর। সামনে অনেকগুলো নারিকেল গাছ। পাকা রাস্তা। মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই। তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। সামনের সিটে জয় ঘুম থেকে জেগে উঠে বসে আছে। গভীর মনোযোগে সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা আঁতকে উঠলেন। ঠিক সাথে সাথেই জয়ও চিৎকার করে উঠল। কিছু বুঝে উঠার আগেই আমাদের গাড়িটি গিয়ে বাড়ি খেল রাস্তার পাশের একটা নারিকেল গাছের সাথে। জয় তার স্বরে চিৎকার করছে। বাবা সাথে সাথে গাড়ির ভেতরের লাইট জ্বালিয়ে দিলেন দেখার জন্য সব ঠিক আছে কিনা। আম্মুকে দেখে বুঝতে পারলাম অসম্ভব ভয় পেয়েছে। বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন। বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে কাকে যেন খুঁজতে লাগলেন। আমি গাড়িতে থাকব না নামব ঠিক করতে পারছিলাম না।
অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম। বাবার পাশে চলে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? গাড়ি ব্রেকে সমস্যা? বাবা আমার দিকে তাকিয়ে খানিকটা বিভ্রান্তের মতো বললেন, না রে মা। মনে হলো গাড়ির সামনে দিয়ে একটা মানুষ দৌড় মারল। স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা। লোকটার গায়ে ধাক্কা দিব না বলে গাড়ির নাক ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথে। আমি, বাবা, আম্মু সবাই মিলে অনেকক্ষণ খুঁজলাম গাড়ির আশেপাশে। শেষে বাবা বলল, বাড়িতে যাওয়া যাক, সেখান থেকে লোক নিয়ে এসে খোঁজা যাবে। সবাই একমত হলাম। বাসায় গিয়ে পৌঁছে যা শুনলাম তাতে আক্কেল গুডুম হয়ে গেল। পুকুরের পাড়ে নাকি আজকাল অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয়। অনেকেই নাকি ছেঁড়া কাপড় চোপড় পরা একটা মানুষ আকৃতির মূর্তিতে দেখে, কিন্তু গাড়ি, রিক্সা বা মোটর সাইকেল থেকে নামার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। যদিও কেউ এখনও পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি, তবে রাতে রাস্তাঘাটে মানুষ চলাচল অনেক কমে গেছে। ঘটনাটা আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে শোনা। যাকে নিয়ে ঘটনা তার নাম আসাদ। ঘটনাটা এরকম, আসাদ 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন। পাকিস্তানি মিলিটারিরা যখন বরিশাল আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাবুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। ওই সময়ে এক রাতে তিনি প্রাকৃতিক কাজে ক্যাম্পের পাশের জঙ্গলে যান আর ভুলবশত একটি পুরনো কবরের উপরে বসে পড়েন। তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল, ওই আলোতে তিনি দেখেন পুরনো একটা গাছ থেকে একটা মহিলা গোলটা হয়ে নিচের দিকে হেঁটে নেমে আসছে। মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না, এমনকি দৌড় দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি দেখেন মহিলাটির মাথা ফাটা, আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে। কিছু রক্ত কাপড়ে লেগে আছে আর চুলগুলো এলোমেলো। মহিলাটি উনাকে ধরার জন্য হাত বাড়ালে তিনি দৌড় দেন। কিছু সময় পর তিনি পিছে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় আকারের শূকর তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে তিনি আরও জোরে ভয়ে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান। ক্যাম্পে ফিরছে না দেখে তার সঙ্গীরা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের পাশে পায়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল দাগ দেখা যায়। তার অবস্থা বেশি ভাল ছিল না। তার কিছুদিন পর তাকে তার গ্রামে পাঠিয়ে দেয়া হয়। তখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। তার গায়ের লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কাল হয়ে যায়, সাথে প্রচুর ব্যথাও শুরু হয়। বহু ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। শেষে এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে বলেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটা কবর। পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে কবরের উপর বসেছিলেন ওটা একটা মহিলার কবর ছিল, যে মানুষের উপর কালায়াদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাকে লাঠিপেটা করে এবং উনি মারা যান। সবাই মিলে ওনাকে জঙ্গলে কবর দিয়ে রাখে। এরপর থেকে অনেকে রাতে জঙ্গলে ওই মহিলাকে দেখতে পেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরেছে, আর যারা ওর খপ্পরে পড়েছে তাদের কেউ মারা যেত, আর যারা বেঁচে ফিরত তাদের শরীরে লাল দাগ দেখা দিত, যা কিছুদিন পর কালো হয়ে পচা শুরু করত আর অবশেষ মারা যেত। কিছুদিন পর উক্ত আসাদেরও শরীরেও পচা শুরু হয় এবং সে মারা যায়। এই ছিল ঘটনাটা। বছরখানেক আগের ঘটনা। আমাদেরই এক বন্ধু সিহাব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে। সেখান থেকে এসে সে আমাদের এক রোমহর্ষক ঘটনা শোনাল। ঘটনাটা ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে। উনার নাম ছিল মন্নান মিয়া। ছিল বলছি কারণ লোকটা এখন জীবিত নেই। সে যাই হোক, আমাদের এই ঘটনার মূল অংশ মন্নান মিয়াকে নিয়ে। মন্নান মিয়া শ্রীপুর গ্রামের স্থানীয় কেউ নন। বছর 5 আগে গ্রামে এসেছিলেন রতে ঘুরতে। এরপর গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলে। একটা ঘরও তুলে দেয়া হয় তার জন্য। লোকটা খুবই মিশুক প্রকৃতির ছিল। কারো যে কোনো সাহায্যে তাকে ডাকলেই সাড়া দিত। গত 2009 সালের গ্রীষ্মের দুপুরে মন্নান মিয়া মারা যায়। লোকমুখে শোনা যায় ওই দিন বাজার করে এসে মন্নান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। বারবার বলতে লাগে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি। তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার লাশ সেদিনই দাফন করে দেয়া হয়। গ্রাম্য রীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানে শুধু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই জায়গা রাখেন। মন্নানের সেই গ্রামে কোনো পরিচিত ছিল না, বিদায় তার কবর দেয়া হয় রাস্তার পাশেই একটা বেলগাছের নিচে। তার মারা যাওয়ার কারণ কেউ আবিষ্কার করতে পারেনি।
হয়তো পারেনি। আমি হয়তো বলছি কারণ মূলত এখান থেকেই আমাদের কাহিনী শুরু হতে যাচ্ছে। আমার এক বন্ধুর নাম জাবেদ। আমাদের মাঝে ও বলতে গেলে দুঃসাহসী। জীবনের একটা বড় সময় সে প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে। বেচারার খুব কষ্ট যে জিন ভূত কিছুই কখনো তার দেখা হয়নি। সিহাবের কাছে ঘটনাটা শুনেই সে লাফিয়ে উঠল। যে করেই হোক তাকে সেখানে যেতেই হবে। এর পিছনে একটা বড় কারণ ছিল সিহাবের শেষ কথাটি। মন্নান মিয়ার কবরের রাস্তায় নাকি প্রায় রাতের বেলা কাউকে বসে থাকতে দেখা যায়। কয়েকজন তো হলপ করে বলেছে তারা মন্নান মিয়াকে দেখতে পেয়েছে। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল মন্নান মিয়ার কবরের উপর নাকি একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথা থেকে আসে, রাত শেষে কোথায় যায়, তা আজও কেউ জানতে পারেনি। এমনকি দিনের বেলা কুকুরটাকে কেউ কখনো দেখেওনি। প্রতি পূর্ণিমা রাতে কুকুরটা মন্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে। যারা রাতের বেলা গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরকে দেখেছেন। মন্নান মিয়ার কবর যেই রাস্তায়, ওই রাস্তাটা এখন প্রায় বন্ধের উপক্রম। এই কথাগুলোই আসলে জাবেদের মাথাটা খারাপ করে দিল। সিহাবের এক কথা, সে কোনো অবস্থাতেই জাবেদকে নিয়ে যাচ্ছে না। জাবেদ অনেকটা নাছোড় বান্দা পাবলিক। অনেক কাঠখোট পুড়িয়ে শেষমেশ সিহাবকে রাজি করল যাওয়ার ব্যাপারে। আমার নিজেরও যাবার ইচ্ছে ছিল, কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা চলছিল দেখে যাওয়া সম্ভব হয়নি। যাই হোক, জাবেদের প্ল্যান ছিল পূর্ণিমা রাতে উক্ত স্থানে উপস্থিত থাকা। এতে কুকুরটার দেখা পাওয়া যাবে, পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলোও থাকবে। বাংলা ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করে রওনা দিল তারা মানে জাবেদ আর সিহাব। সাথে আর 2 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে 2 জনই যাওয়া বাদ করে দেয়। পারিবারিক কিছু ঝামেলার কারণেই 2 জনের যাওয়া বাতিল হয়ে যায়। সে যাই হোক, জাবেদরা নির্দিষ্ট সময়েই গ্রামে পৌঁছায়। আদর আপ্যায়নে তাদের বরণ করে নেয় সিহাবের আত্মীয় স্বজনরা। মোটামুটি ফ্রি হবার পর জাবেদ সিহাবের ছোট কাকাকে খুলে বলে আসার আসল উদ্দেশ্য। শুনে ছোট কাকা কিছুটা গম্ভীর হয়ে যান। শেষমেশ জাবেদ আর সিহাবের প্রবল অনুরোধের মুখে নতি স্বীকার করতে হয় তার। যাওয়ার অনুমতি দেন তিনি, কিন্তু সাথে তার দেয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে। জাবেদ চাচ্ছিল একাই যেতে, কারণ এইসব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি কি প্যাচ কি লেগে যেতে পারে। কিন্তু ছোট কাকার শর্ত একটাই, হয় সাথে তার দেয়া গাইড যাবে, না হলে যাওয়া বাতিল। অগত্যা জাবেদকে রাজি হতেই হল। সেদিন ছিল রবিবার। সন্ধ্যার পরই আকাশ উজ্জ্বল করে পূর্ণিমার চাঁদ উঠল। চাঁদের আলোতে চারপাশে যেন আলোকিত হয়ে উঠল। বিপত্তি শুরু হল ঠিক তখনই। সিহাব তাড়াহুড়ো করে বের হতে গিয়ে দরজার চৌকাঠে ধাক্কা খেল। সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাত সরাতেই দেখে গেল ফিনকি দিয়ে রক্ত বেরুচ্ছে। বাসা ভর্তি মানুষের মধ্যে হট্টগোল বেঁধে গেল। একে তো গ্রাম অঞ্চল, তার উপর এখনও ফ্রিজ জিনিসটা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। সিহাবকে ধরাধরি করে নলকূপের পাড়ে নিয়ে যাওয়া হলে প্রায় 20 মিনিট লাগল রক্ত বন্ধ হতে। এদিকে জাবেদ তো টেনশনে মারা যাচ্ছে। শেষমেশ বুঝি যাওয়াটাই বাতিল হয়ে গেল। ওই অবস্থায় সিহাবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না। কিন্তু জাবেদ কাকাকে বলে তার নিজের যাওয়া নিশ্চিত করে নিল। সাথে থাকবে গাইড রতন আলী। অনেকেই হয়তো ভ্রু কুঁচকাতে পারেন যে চেনা নেই জানা নেই একটা ছেলেকে ওই অবস্থায় তার বাসা থেকে কিভাবে বের হতে দিল, তাও যখন ছেলেটা তাদের অতিথি। ভাই, জাবেদকে আমি চিনি। সে যদি বলে সে যাবে তাহলে তাকে আটকানো কারো পক্ষেই সম্ভব না। এমনকি সে তখন নিজের বাবা মার কথাও শুনবে না। রতন আলী ওই গ্রামের সবচেয়ে সাহসী মানুষদের মাঝে একজন। ছোট কাকা রতনকে বুঝিয়ে দিলেন যেন কোনো অবস্থাতেই জাবেদকে ফেলে চলে না আসে। গ্রামে ছোট কাকার ভালো প্রতিপত্তি ছিল। রতন আলী নিজের বুকে চাপড় দিয়ে বলল সে কাউকে ভয় করে না। ভূতের ভয় তার নেই, বরং শহুরে ভাইয়ের সাথে সেও আজকে দেখবে কিসের ভূত, কার ভূত। রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট। জাবেদ ঢাকা থেকে একটা শক্তিশালী টর্চ আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে। পাশেই রতন আলী। রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানাতে লাগল। কোনো বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে, কে কোথায় ফাঁস নিয়ে মারা গেছে। জাবেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল। ভয় লাগার ব্যাপারটা আমার অনুমান, কারণ সে যখন গল্পটা বলছিল তখন বলেছিল তার শুধু বিরক্ত লাগছিল আর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমি ধরে নিয়েছিলাম সেই অনুভূতিটা ভয়। বাড়ি থেকে জায়গাটার দূরত্ব 2 মাইলের মতো।
গ্রামের নীরবতায় নাকি ভূত দেখার টেনশনে কে জানে জাবেদের ভীষণ বাথরুম চাপল। রতন আলীকে সে টর্চটা ধরতে বলে নিজে গেল একটা গাছের নিচে প্রকৃতির ডাকে সাড়া দিতে। কাজ শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগল। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতন আলী জাবেদকে জিজ্ঞেস করে বসল, মন্নান মিয়া সম্পর্কে কতটা কি জানে সে? জাবেদ একটু চমকে গেল, কারণ কিছুক্ষণ আগে যেই গলা রতন আলী কথা বলছিল তার সাথে এখনকার গলা যেন একটু অমিল লক্ষ্য করা যায়। তবে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করল ব্যাপারটা কি আসলেই তাই নাকি তার দুর্বল মনের চিন্তা। জাবেদ মন্নান মিয়া সম্পর্কে যা জানত তা বলল রতন আলীকে। শুনে রতন আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মন্নান মিয়া কেমনে মারা গেছে জানতাম চান? রতন আলীর কথাগুলো গ্রাম্য ভাষায় লেখা হলো। আমি যখন গল্পটা শুনছিলাম তখন জাবেদও রতন আলীর কথাগুলো গ্রাম্য টানেই বলছিল। এটা একটা রহস্য, কারণ জাবেদ ওই গ্রামে মাত্র 2 দিন ছিল। তার পক্ষে এত ভালোভাবে ভাষাটা রপ্ত করা সম্ভব না। যাকগে, আমরা গল্পে ফিরে যাই। জাবেদ কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু সবাই যে বলে মন্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না, রতন কি তারা জানে না? কারণ মন্নান তাগর কাউরেই কইতাম চায় নাই। জাবেদ কি তাহলে তুমি কিভাবে জানো? রতন কি মন্নান আমার খুব ক্লোজ ফ্রেন্ড আছিল। মরার আগে কি তোমার সাথে তার কথা হয়? কিছুক্ষণ চুপ থেকে রতন বলল, আপনি আসল ঘটনা জানে চান? জাবেদের এই প্রথম গায়ে একটু কাটা দিয়ে উঠল। তবুও সে উত্তর দিল, হ্যাঁ, তুমি যদি জানো তাহলে বলতে পারো। আমার নিজেরও এটা জানার খুব ইচ্ছে গি। এরপর রতন আলী জাবেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লিখার চেষ্টা করলাম। যেদিনের ঘটনা সেদিন সকালে মন্নান মিয়া তার সপ্তাহের বাজার করতে যায়। বাজারে পরিচিত মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করে এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে রওনা হয় বাসার দিকে। পথিমধ্যে একটা কবর পড়ে ওই রাস্তায়। অনেকেই বলে ওই কবরে নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায়। আবার অনেকে বলে ওই কবর থেকে রাতের বেলা নানা রকম আওয়াজ আসে। কে বা কারা কান্না করে, সেই আওয়াজ নাকি পাক খেয়ে খেয়ে বাতাসে ভাসে। মন্নান মিয়া এইসব ব্যাপারে তেমন পাত্তা দিত না। সেদিন আসার পথে হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায়। তার বাজারের ব্যাগ থেকে বোতল বের করে পানি খাওয়ার জন্য রাস্তার পাশেই বসে পড়ে সে। এমন সময় একটা কালো কুকুর এসে তার পাশে বসে। কুকুরটা দেখে একটু অবাক হয় মন্নান মিয়া। গ্রামে অনেকদিন যাবত আছে সে, কিন্তু আগে কখনো এত বড় কালো কোনো কুকুর দেখেনি। কুকুরটা মন্নানকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎ মন্নানকে অবাক করে দিয়ে বলে উঠে, আমার কবরের পাশে বসে আছিস? তোর সাহস তো অনেক বেশি দেখছি। মন্নান প্রথমে ভাবল তার শোনার ভুল। সে ব্যাগ থেকে পানি বের করে চোখে মুখে পানি দিল। এইবার সে আর স্পষ্ট শুনতে পেল কুকুরটা বলছে, কিরে, ভয় পেলি নাকি? মন্নান মিয়া এইবার পুরো ঘাবড়ে গেল। অনিশ্চিত বিপদের আশঙ্কায় সে তার হাতের পাশে পড়ে থাকা একটা গাছের ডাল নিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে। ডালটা সরাসরি গিয়ে লাগল কুকুরটার মুখে। একপাশ কেটে গিয়ে রক্ত বের হতে লাগল। প্রচণ্ড রাগে গর্জে উঠল কুকুরটা। স্পষ্ট ভাষায় মন্নানকে বলল, কি তুই আমাকে আঘাত করেছিস? এর পরিণাম তুই ভোগ করবি। এই বলে কুকুরটা ভয়ঙ্কর গর্জন করে মন্নানকে কামড়াতে আসল। কুকুরটার সাথে ধাক্কা লাগার সাথে সাথে মন্নান জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারান অবস্থায় মন্নান স্বপ্নে দেখে এক বুড়ো লোককে। লোকটি প্রবল ঘৃণা নিয়ে তাকিয়ে আছে মন্নানের দিকে। মন্নানকে উদ্দেশ্য করে বলতে লাগল, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে